দেখো আজকে পড়বো দ্য গ্রেট এসকেপ। লেখক হচ্ছে সুগত বোস। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে তৈরি করা, ঠিক আছে? জীবনী, এটা ঘটনাটা কোথা থেকে শুরু হচ্ছে আমি বলি। এই ব্যাকগ্রাউন্ডটা যেখান থেকে শুরু হচ্ছে তোমরা শুনো না, হঠাৎ করে গল্পটা শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হয়েছে আমি তার আগের কথাটা একটু বলি। নেতাজি সুভাষ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, সুভাষচন্দ্র বসু দেখেছিল এই একটা বিরাট সুযোগ দেশের বাইরে থেকে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। কারণ সেই সময় গোটা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, ঠিক আছে? গোটা পৃথিবী দুই ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল হিটলার, ঠিক আছে, আর একদিকে ছিল ইংল্যান্ড, ঠিক আছে? এই হিটলার হচ্ছে জার্মানির দেশ। জার্মানির সঙ্গে আগে ছিল জাপান, ছিল ইতালি, ছিল, ঠিক আছে? এই আর ছিল রাশিয়া। রাশিয়া কিন্তু প্রথম দিকে যুদ্ধে অংশগ্রহণ, রাশিয়া পরে যুক্ত হবে, রাশিয়াকে ছেড়ে দেওয়া, রাশিয়াকে বাইরে রাখো, ঠিক আছে? তাহলে একদিকে কি বললাম, জার্মানি, জাপান আর ইতালি, ঠিক আছে, এর একদিকে। অপরদিকে ছিল কে? অপরদিকে ছিল ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, এরা একদিকে ছিল, বুঝে গেল? এইবার এই এর সঙ্গে আরো ছোট ছোট দেশ যুক্ত হয়ে গিয়েছিল। একটা হচ্ছে অক্ষ শক্তি, একটা হচ্ছে মিত্র শক্তি, ঠিক আছে? অক্ষ শক্তিতে ছিল জার্মানি, ঠিক আছে, আর মিত্র শক্তি ছিল ইংল্যান্ড, বুঝতে পারছো? আমাদের দেশকে দখল করে কে রেখেছিল, আমাদের দেশকে পরাধীন করে কে রেখেছিল? ইংল্যান্ড দখল করে রেখেছিল। এইবার সুভাষচন্দ্র বসু দেখলো যে এক কাজ করা যায়, শত্রু হচ্ছে আমার মিত্র। মানে ইংল্যান্ডের সঙ্গে শত্রুতা কার আছে? জার্মানি আছে, তাই তো? জার্মানির শত্রুতা আছে। আবার ভারতের সঙ্গে শত্রুতা কার আছে? ইংল্যান্ডের আছে। মানে জার্মানিও চাইছে ইংল্যান্ডকে মারতে, ভারতও চাইছে ইংল্যান্ডকে মারতে, দুজনের উদ্দেশ্যটা এক। সুতরাং ভারতের সঙ্গে জার্মানির বন্ধুত্ব হতে পারে কি পারে না? হতে পারে, বুঝতে পারছো? ঠিক যেমন আমাদের দেশে এখন চলছে, আমাদের শত্রুকে পাকিস্তান, ঠিক আছে, আমাদের শত্রুকে চীন, ঠিক আছে। এবার পাকিস্তান দেখছে এই সুযোগ, চীনের আমাদের সঙ্গেও ভারতের মারামারি চলছে, চীনের সঙ্গেও ভারতের মারামারি চলছে, তো চীন আর পাকিস্তান মিলে যাচ্ছে, ওই জন্য ওদের সঙ্গে সুন্দর তো একটা ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে, বন্ধুত্ব তৈরি হচ্ছে, বুঝতে পারছিস তো? এই হচ্ছে যেমন এখন আমাদের দেশে চলছে, বুঝতে পারছিস? আমরা যেমন পাকিস্তানের সঙ্গে লড়াই করছি, চীনের সঙ্গে লড়াই করছি, দুটো দেশের সঙ্গে আমরা লড়াই করছি, ওই জন্য চীন আর পাকিস্তান মিলে গেছে, ওরা দুজনে ভাই ভাই মিলে গেছে। তো ওদের মধ্যে একটা মিল তৈরি হয়েছে, বেশ। তো এই হচ্ছে সমস্যা, বলো সমস্যা, বুঝতে পেরেছো? ভারতও সেই সময় নেতাজিও তাই করলো যে এক কাজ করা যাক, যারা ইংরেজদের শত্রু আমি তাদের সাহায্য নেব, ঠিক আছে? তো সেই সময় আর একটা শত্রু ছিল, কিন্তু ফার্স্ট টাইম জার্মানি যাওয়ার কথা ছিল না। আরেকটা শত্রু ছিল ইংল্যান্ডের, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া পরবর্তীকালে কিন্তু ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়, কারণ রাশিয়া প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেইভাবে যুক্ত হয়নি, মানে মারামারিতে যুক্ত হচ্ছিল না। মানে আমরা ওপর মারামারি করবো না, আমরা স্বাধীন আছি, ভালো আছি, আমরা সব ঝামেলাতে যেমন হিটলারের সাথে জার্মানির সাথে রাশিয়া একটা চুক্তিও হয়, যে রাশিয়ার সঙ্গে জার্মানি একটা চুক্তি হয়, মানে হিটলারের সঙ্গে রাশিয়ার চুক্তি হয় যে ভাই তুই আমাকে তুই আক্রমণ করবি না, তোকেও আমি আক্রমণ করবো, ঠিক আছে? দিয়ে দুজনের মধ্যে আক্রমণ দিয়ে বিরোধ থাকে। ফলে রাশিয়া দেখছে কে বাবা মারামারি করছে তোদের সাথে, তোরা মারামারি করছিস করলে, আমরা চুপচাপ থাকলাম, ঠিক আছে? এইরকম ভাবে রাশিয়া কিন্তু প্রথমে যুদ্ধ অংশগ্রহণ করেনি। পরবর্তীকালে হিটলার একটা ভুল করে ফেলে। হিটলার যখন একটার পর একটা যুদ্ধ জয় করছে জার্মানির হয়ে, তখন হঠাৎ করে একদিন ওর ইচ্ছা হলো যে আমি এবার রাশিয়াটাকেও দখল করে দেবো, দিয়ে রাশিয়া আক্রমণ করে দেয়, বুঝতে পারছিস? আর যেই রাশিয়া আক্রমণ করে, রাশিয়ার সীমা পেরিয়ে উঠতে পারে। রাশিয়া বিশাল শক্তিশালী দেশ ছিল সেই সময়, আর রাশিয়া হচ্ছে বরফের দেশ, ওই ঠান্ডায় এর আগে লড়াই করতে পারেনি, ঠিক আছে, দিয়ে প্রায় হারার মতো অবস্থা হয়ে গেছিল। এই হচ্ছে ব্যাপার। এইবার আমি আসি আমাদের এই গল্পের সঙ্গে সাতটি, আমি যেটা ইতিহাসে বললাম সাতটি। তখন যুদ্ধ কেবলে শুরু হয়েছে। ভারতের ইচ্ছা মানে নেতাজির ইচ্ছা ছিল রাশিয়া সাহায্য করবে ফার্স্ট। কেন? কারণ রাশিয়া হচ্ছে
সমাজতান্ত্রিক দেশ। রাশিয়ার সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক ভালো ছিল না, রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো ছিল না। কারণ কি, দুটো দেশের দুরকম মতবাদ, এই মতবাদের লড়াই ছিল দুই দেশের মধ্যে। মতবাদটা কি, যে রাশিয়া চাইছিল রাশিয়া সব সরকারি জিনিস চাইছিল। এগুলো তোদের এত মাথায় ঢুকবে না, পরে যদি অন্য কোনো ক্লাস হয় এই দুটো মতবাদ কি সেটা বলে দেবো। রাশিয়া আছে প্রজাতন্ত্র, মানে তোর সমাজতান্ত্রিক দেশ, আর ইংল্যান্ড আমেরিকা এরা হচ্ছে পুঁজিপতি দেশ। এবার পুঁজিপতি দেশ কাকে বলে, সমাজতান্ত্রিক দেশ কাকে বলে, এইগুলো আমরা অন্যদিন বুঝবো, ঠিক আছে? অন্যদিন আমরা ভালো করে বুঝাবো। একটা জিনিস ছোট্ট করে বলে দিচ্ছি, সমাজতান্ত্রিক দেশ হলে কি হবে, সব সরকারি হবে, বেসরকারি কিছু থাকবে না। আর পুঁজিপতি দেশ হলে কি হবে, সব বেসরকারি হবে, সরকারি কিছু জিনিস থাকবে না। বুঝতে পারলি কি বললাম? যে আমাদের দেশটা সরকারি বেসরকারি নিয়ে তৈরি। যেমন সরকারি স্কুলও আছে, বেসরকারি স্কুলও আছে, সরকারি হসপিটালও আছে, বেসরকারি হসপিটালও আছে, সব জিনিসের সরকারি বেসরকারি আছে আমাদের দেশে, ঠিক আছে? কিন্তু আমেরিকা যা, সব বেসরকারি, স্কুল কলেজ হসপিটাল সব বেসরকারি। চীন যা, চীনে কিন্তু সব সরকারি, ম্যাক্সিমাম জিনিস সব সরকারি, সরকারি কিন্তু সব কিছু। এই হচ্ছে ব্যাপার। তো এই দুই যেটা সরকারি জিনিসকে বলা হয় প্রজাতান্ত্রিক বা ওটাকে বলা হয় সমাজতান্ত্রিক, আর বেসরকারিগুলোকে বলা হয় পুঁজিপতি, ঠিক আছে? তাহলে দুজনের মধ্যে একটা লড়াই আছে, এর ভালো দিক মন্দ দিক, এটা বিরাট একটা আলোচনা, এইগুলো আমরা এখন করবো না। এইবার দিয়ে আমাদের সুভাষচন্দ্র ছিল সমাজতান্ত্রিক, মানে সরকারি জিনিসকে পছন্দ করতো, যে সব কিছু সরকারে থাকবে, কারণ গরিব মানুষ, সরকারি জিনিস হলে কি হয়, গরিব মানুষের সুবিধা হয়, আর বেসরকারি হলে কি হবে, বড় লোকদের সুবিধা হবে, ঠিক আছে? তো বেসরকারি জিনিসটা নেতাজি পছন্দ করতো না, ও তার চাইতো যে সরকারি এরকম জিনিসটাই ভালো। ওই জন্য ওই সমাজতান্ত্রিক মতবাদের সঙ্গে মিল ছিল, ওই জন্য ভাবছে আমিও তো সমাজতান্ত্রিক আর রাশিয়া সমাজতান্ত্রিক, তাহলে আমাকে হেল্প করবে রাশিয়া, এই আর কি মন ছিল। এই জন্য প্রথমে কি রাশিয়ার একটা হেল্প দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই যখনই রাশিয়ার সঙ্গে হিটলারের মারামারি হয়ে গেল, তখন আর রাশিয়ার সাহায্যটা ঠিক হলো না। কারণ যদি না হতো তাহলে যদি নিরপেক্ষ তাহলে একটা সাহায্য হতো, কিন্তু যখন ওই ইংল্যান্ড আর রাশিয়া মিলে গেল হিটলার আক্রমণ করার, যখনই হিটলার রাশিয়া আক্রমণ করলো, রাশিয়ার সঙ্গে ইংল্যান্ড হাত মিলিয়ে দিল, ওরা দেখো তো আমাকেও মারছে আমার সঙ্গে চলে আসো, এইভাবে শক্তিশালী হয়ে গেল ইংল্যান্ড আর রাশিয়া। সেই জন্য আর কি ওদের যে মিল হয়ে গেল, ওই জন্য আর হলো না, ঠিক আছে? এইবার তাহলে হেল্প কার নিতে হবে, হিটলারের হেল্প নিতে হবে, বুঝতে পারছিস তো? এইবার ও তখন দেখলো হিটলারের সাহায্য নেবে, দিয়ে আলটিমেট ও কিন্তু জার্মানি গিয়েছিল, নেতাজি জার্মানি গিয়েছিল, দিয়ে হিটলারের সাহায্য নিয়েছিল। হিটলারের কাছে দেখা করতে যায় নেতাজি, তখন বলে যে ভাই আমি তো এই এত দূরে আছি, আর তোমাকে ওই কোথায় তোমার ইন্ডিয়া, অত দূরে গিয়ে আমি তোমাকে কি হেল্প করবো, তুমি এক কাজ করো, কাছে জাপান আছে, তুমি জাপানে যাও, জাপানও আমাদের সহদেশ, আমাদের সাথের দেশ, তুমি জাপানে যাও। গিয়ে জার্মানি থেকে আবার সাবমেরিন করে, তখন ভরপুর যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাবমেরিনে করে কি করে ও কিন্তু জাপান আসে, বুঝতে পারছো? এবার জাপানে কি হয়েছে জানো, জাপানে অলরেডি একটা ভারতের সেনাবাহিনী তৈরি হয়েছিল, সেই সেনাবাহিনীটা তৈরি করেছিল রাসবিহারী বসু, ঠিক আছে? আমাদের বিপ্লবী, এখন ভারতে এখন বিপ্লবী রাসবিহারী বসু একটা সংগঠন তৈরি করে ফেলেছিল, সেই সংগঠনের নাম দিয়েছিল আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে? ওই আজাদ হিন্দ ফৌজ লোক পেল কোথা থেকে না, জাপান সেই সময় ভারতের বিভিন্ন উপকূলে লড়াই করছে, বিভিন্ন জায়গায় লড়াই করছে, ভারতের বিভিন্ন ছোট ছোট বিভিন্ন জায়গায় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে, আর ভারতের লোকেরা ইংরেজদের হয়ে লড়াই করতো না, যারা ভারতবর্ষে ছিল সেই সময়, লড়াই যদি করতে হতো তাহলে ইংরেজদের হয়ে লড়াই করতে হতো, কারণ ওদের 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 মিলিটারিতে চাকরি পাওয়া যেত, ঠিক আছে? ফলে ওই ভারতীয় সেনারা ইংরেজরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত, ওই ওরা ভারতীয়, কিন্তু যেহেতু ভারতটা কাদের দেশে ছিল, ইংরেজদের ছিল, তাই চাকরি বাকরি যা পেতো সব ইংরেজরা অধীনে পেতো, সেই মিলিটারি চাকরি যা পেতো সব মানে আর্মিতে চাকরি ভারতীয়রা পেতো ইংল্যান্ডের অধীনে, এবং সেই আর্মিদেরকে, ভারতীয় আর্মিগুলোকে এই মানে ইংল্যান্ড বিভিন্ন দেশে পাঠাতো যুদ্ধ করতে। এবার হেরে যেত, সেই যুদ্ধ সৈনিকগুলোকে, বন্দীগুলোকে নিয়ে, ভারতীয় সেই বন্দীগুলোকে নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল, বুঝতে পারছো?
ইংরেজদের অধীনে লড়াই করতে গিয়ে হেরে গেছে, সেই বন্দি জাপানের কাছে হেরে গেছে, সেই পরাজিত সৈনিকদেরকে নিয়ে করেছিল, একটা বাহিনী বানিয়েছিল, সেই বাহিনীর নাম ছিল আজাদ হিন্দ বাহিনী। এবার যখন নেতাজি ওখানে গেল তখন রাসবিহারী বসলো, ভালোই হয়েছে, লাভ তুমি এবার, আমার বয়স হয়েছে, আমি আর তো পারছি না, তুমি এই দায়িত্বটা নাও, দিয়ে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু ওই আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে ভারত আক্রমণ করেছিল। ঠিক আছে, ভারত আক্রমণ করেছিল এবং আলটিমেটলি পরাজয় হয়েছিল। ঠিক আছে, সেটার গল্প ভারতের কোহিমা পর্যন্ত এসেছিল, মণিপুর, কোহিমা এইসব জায়গাগুলো দখল করে নিয়েছিল আজাদ হিন্দ বাহিনী। তারপরে তো সেই হেরে যায় ভারত, এবং তারপরে ওই হেরে যাওয়ার পরে ও তো আত্মসমর্পণ করেনি, ও আবার নতুন করে আক্রমণ করার জন্য বিমানে উঠেছিল, তাই হুকু বিমানবন্দর বলেছিল উঠেছিল। অনেকে বলে যে নাকি সেই বিমান দুর্ঘটনায় মারা গেছে, কেউ বলে না বিমানে ওঠেইনি, কেউ বলে সেদিন তো বিমান দুর্ঘটনা ঘটেনি। তারপরে যে কি হয়েছে আর কেউ জানে। ঠিক আছে, তারপরে যে নেতাজি কি হলো কেউ জানে। এইবার আমাদের গল্পটা শুরু হয়েছে কোথা থেকে? আমাদের গল্পটা শুরু হয়েছে, শোনো, ওই বিশ্বযুদ্ধ আগে, বিশ্বযুদ্ধ যখন শুরু হবে বা শুরু হতে চলেছে এইরকম আর কি সময়ে, বা হয়ে গেছে অলরেডি, ঠিক সেই সময়ে নেতাজিকে বন্দি করে নেয় ইংরেজরা, জেলে ভরে দেয়। ঠিক আছে, এবার জেলে যখন ভরে দিল না, ওই বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ করছিল, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল, ইংরেজদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে চলছিল, ওই জন্য বন্দি করে দেয়। এইবার বন্দি করে দিয়ে গিয়ে না ও জেলে কিন্তু অনশন করতে শুরু করে, এবং এত অনশন করতে শুরু করে, তখন কিন্তু নেতাজি বিরাট জনপ্রিয় নেতা, ভারতবর্ষের বিশাল জনপ্রিয়, সুভাষচন্দ্র বোস তখন ভারতবর্ষের বিশাল জনপ্রিয় নেতা, গান্ধীজির পরেই আর কি বলতে গেলে। হ্যাঁ, গান্ধীজি যেমন জনপ্রিয় নেতা, আমাদের নেতাজিও তেমনি বিরাট জনপ্রিয়, দেশের অর্ধেক মানুষ নেতাজির কথা শুনে চলে, এরকম ব্যাপার। ঠিক আছে, বিপ্লবীরা সবাই নেতাজিকে ফলো করছে, এরকম বিরাট ব্যাপার। তখন নেতাজি হয়ে গিয়েছিল জাতীয় কংগ্রেস সভাপতি, দুবার জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিল, ফলে বিরাট জনপ্রিয় নেতা। কিন্তু গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ হয়নি বলে ও কংগ্রেস পার্টিতে ত্যাগ করেছিল, কিন্তু জনপ্রিয়তা তখনও কিন্তু তার কমেনি। এবার দ্বিতীয় বিশ্বের সময় ইংরেজরা কিন্তু নেতাজিকে চরম ভয় পেত, মানে এ পেশারা কিছু একটা গন্ডগোল করে ফেলতে পারে, এই সময় কিছু একটা, এই আমাদের এই দুর্বলতার সময়ে, আমাদের এই উইক পয়েন্টে, আমরা যখন ইংল্যান্ডে কী করছে তখন লড়াই করছে, তাই না? তো এই সময় কিছু একটা গন্ডগোল করে ফেলতে পারে বলে ওকে বন্দি করে দেয়, নেতাজিকে বন্দি করে দেয়। ঠিক আছে, এবার নেতাজিকে যখনই বন্দি করে দিল জেলে, নেতাজি অনশন শুরু করলো। তো অনশন করলো মানে শরীর খারাপ, চরম অবস্থা, বড় অবস্থা হয়ে যায়, মানে একবারে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, তবু খায় না। তখন দেখলো যে এই বেচারাকে যদি জেলে রেখে দিই, ইংরেজরা দেখলো যে এখানে জেলে রেখে, বন্দি করে রেখে দেওয়া হয়, এই অনশন করে মরবে, আর অনশন করে দিয়ে এটা মরে, তাহলে কি হবে? গোটা দেশের মানুষ খেপে যাবে, গোটা দেশের মানুষ খেপে যাবে, আর গোটা দেশের মানুষ যদি একবার খেপে যায় আর আমাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে দেয়, আমাদের এই বিপদের দিনে আরো আমাদের বিপদ বেড়ে যাবে, মানে কাটা খায়ে লঙ্কা ছিটে হয়ে যাবে, বুঝতে পারছো তো? তো সেই জন্য ইংরেজরা ভয় পেয়ে যায়। তো এক কি করা যায়? তো বললে একে এক কাজ করা যায়, একে জেলে রেখে দরকার নাই, বাড়িতে রেখে দাও, বাড়িতে মা বাবা বুঝিয়ে সুঝিয়ে খাওয়া দাওয়া করাবে, আর বাড়িতেই পুলিশ পাহারায় রেখে দাও, বুঝতে পারছিস তো? দিয়ে নেতাজিকে জেল থেকে বন্দি করে, মানে জেল থেকে মুক্ত করে বাড়িতে রেখে দেয়। ঠিক আছে, বাড়িতে রেখে দেয় পুলিশ পাহারায়, এবং চাকর বাকর সবাইকে স্পাই করে দেয়। স্পাই করে দেওয়া মানে জানিস তো, তোদের বাড়িতে একটা মাসি আসে কাজ করতে, আমি সেই মাসির সঙ্গে যোগাযোগ করলাম, ঠিক আছে, দিয়ে 5,000 টাকা দিয়ে দিলাম বা 10,000 টাকা দিয়ে দিলাম, তোমার ওই বাড়িতে যা যা হচ্ছে, কে কি খেচ্ছে, কে কি বলছে, সব ইনফরমেশন আমাকে দিবা, বিনিময়ে লাভ তোমার মাসে 10,000 টাকা আমি তোমার দিলাম। সেই মাসে কিছু ভালোই ছিল, বিনা পয়সায় কিছু না করে আমি 10,000 টাকা পাবো, ঠিক আছে, তোমাকে যা হয় বাড়িতে ভারী খবর সব তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো ওইগুলো হয়ে যাবে, তখন সে স্পাই, তো চাকর বাবুকে সব স্পাই করে দিয়েছে ইংরেজরা টাকা পয়সা দিয়ে, আর বাড়ির চারপাশে কি রেখেছে? পুলিশ পাহারায় রেখে দিয়েছে। এই হচ্ছে সিচুয়েশন। এইবার গ্রেট এসকেপ কেন গল্পের নাম? তার কারণ হচ্ছে এইবার ও ওই বাড়ির সবাইকে লুকিয়ে, চাকর বাকরকে লুকিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে, মানে পুলিশকে লুকিয়ে, ধুলো দিয়ে মানে আমি ভাবতাম ছোটবেলায় ধুলো দিয়ে মানে হচ্ছে পুলিশের গায়ে ধুলো দিয়ে পালিয়ে যাবে, তাই ভাবতাম। এটা অ্যাকচুয়ালি ধুলো দিয়ে মানে হচ্ছে লুকিয়ে আর কি, ওটা ইডিয়ম, এটা একটা ইডিয়ম, মানে ডাইরেক্ট ধুলো দেবে না, কিন্তু ওকে ধুলো দেওয়ার মতোই ওকে ওকে লুকিয়ে এড়িয়ে যাবে। তো পুলিশের চোখে ধুলো দিয়ে, অর্থাৎ পুলিশকে এড়িয়ে কিভাবে
বাড়ি থেকে বেরিয়ে আসবে এবং ওই যে বললাম জার্মানি তার বিদেশ চলে যাবে, ভারতের রাশিয়া টাশিয়া চলে যাবে, সেইটাই গল্প হচ্ছে আমাদের গল্প গ্রেট এস্কেপ। বুঝতে পারছো? এইটা নিয়ে এই পুরো জীবনীটা নিয়ে যা বললাম, আমি যে ঘটনাটা বললাম, এই পুরো ঘটনাটা নিয়ে একবারে ওই যুদ্ধ পর্যন্ত, মানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া থেকে যুদ্ধ পর্যন্ত একটা সিনেমা আছে নেতাজির উপর, দেখে নিবি সিনেমাটা পরীক্ষার পরে। হ্যাঁ, সিনেমার নাম হচ্ছে ফ্রিডম ফাইটার বলে। আমি সিনেমার লিঙ্কটা আর কি দিয়ে দেবো, দেখে নিবি একবার। এখন দেখিস না, এখন পরীক্ষার সময়, এখন দেখবি না, পরীক্ষার পরে দেখবি, ঠিক আছে? তাহলে আমি যা যা বললাম, এই যে পুরো ঘটনা যেটা বললাম, পুরো সিনেমাটা একবার তোর চোখের সামনে জলজল করবে। কোথায় গিয়েছিল, কি করেছিল, কিভাবে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিভাবে জার্মানি গেল, কিভাবে জার্মানি থেকে ওই সমুদ্রের তলায় তলায় জাপান এসেছিল, কিভাবে সেনাবাহিনী দখল করেছিল, সমস্তটা সিনেমাটায় দেখানো আছে। এবং কিভাবে সেনাবাহিনীকে ভারতের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং ওই যে মণিপুর কোহিমা কিভাবে দখল করে নিয়েছিল, অতটা পর্যন্ত পুরোটা সিনেমাটা দেখিয়েছে। ঠিক আছে? ছোটবেলাটা দেখায়নি, ছোটবেলার জীবনটা নেই। আমি যেখান থেকে বলছি, ওই জেল থেকে ছাড়া পাবে, ওই ছাড়া পাওয়া থেকে একবারে ওই যুদ্ধ করবে, আরাকান বাহিনী গঠন করে যুদ্ধ করবে, এতটা পর্যন্ত পুরো সিনেমাটা আছে। খুব ভালো সিনেমা, 3 ঘন্টার সিনেমা। ঠিক আছে? অনেক পুরনো সিনেমা। আমি সেই ছোটবেলা, প্রায় আমি যখন 11-12 পড়ি তখনই দেখেছিলাম। দারুণ সিনেমা। তার আগে সিনেমাটা তৈরি হয়েছে, আমি যখন মাধ্যমিক 9-10 পড়ি তখন সিনেমাটা তৈরি। অবশ্যই কালার মুভি, সাদা কালো নয়, কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল। ঠিক আছে? আমি সিনেমায় সার্চ করে তোদেরকে ইউটিউবে দিয়ে দেবো, তো এইটা দিয়ে দেবো, কি বলে যে লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা দেখলে তোরা দেখে যাচ্ছিস। হ্যাঁ, না বাংলায়, হিন্দিতে সিনেমা, বাংলায় না, হিন্দিতে। গোটা দেশ জুড়ে যাতে মানুষ দেখতে পায় সেই জন্য। বেশ, তাহলে এইবার গল্পটা শুরু করা থেকে হয়েছে, বুঝতে পেরেছিস? এইবার বাড়ি এলো, ওই বাড়ি থেকে কীভাবে পালাবে সেইটাই হচ্ছে আমাদের গল্পটা। ঠিক আছে? আমাদের গল্পটা হচ্ছে ওই জায়গাটা। এইবার টাকা, ওই জন্য গল্পের নাম গ্রেট এস্কেপ। গ্রেট এস্কেপ, গ্রেট মানে কি মহান, আর এস্কেপ মানে তো পালিয়ে যাওয়া, মহান পলায়ন মানে বলতে পারিস, নির্মাণ। যেমন এই যেমন আমরা মহাপরিনির্মাণ কথাটা শুনেছিস? মহাপরিনির্মাণ কার হয়েছিল? মহাপরিনির্মাণ বলে নাকি যাই হোক, যে ওটাকে মহাপরিনির্মাণই বলে যতদূর সম্ভব। এই গৌতম বুদ্ধ যখন সংসার থেকে পালিয়ে গিয়েছিল, বউকে ছেলেকে রেখে দিয়ে যে পালিয়ে গিয়েছিল, ওটাকেও মহান পরিনির্মাণ বলে নাকি কি একটা বলে, ওই রকম একটা শব্দ আছে, আমি মনে পড়ছি না। তো ওই রকম মহান এটা কাজ করেছে পালিয়ে যাওয়াটা। দেখো, দেশের জন্য পালিয়েছে, ওই জন্য মহান, বুঝতে পারছো? আর অন্য কাজে পালিয়ে গেলে সেটা মহান হবে না। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ এবার দেখো, আচ্ছা প্রথমে লেখক সম্পর্কে 2-4 কথা বলা আছে। সুব্রত বোস সম্পর্কে দেখো, সুব্রত বোস ইজ এ হিস্টোরিয়ান। সুব্রত বোস ছিলেন একজন ঐতিহাসিক। দেখো, সুব্রত বোস ওয়াজ এ হিস্টোরিয়ান, তিনি একজন ঐতিহাসিক, অথর মানে লেখক, অ্যান্ড গার্ডিনার প্রফেসর অফ ওশানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি কোথায় আছে জানো? হার্ভার্ড ইউনিভার্সিটি আছে আমেরিকায়। আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটি, তিনি একজন প্রফেসর ছিলেন সুব্রত বোস। সুব্রত বোস এই এখন যে তৃণমূল পার্টিটা আছে, ওই পার্টিটা একবার এমপি হয়েছিল, মানে ভোটে দাঁড়িয়ে জিতেও ছিল, কিন্তু ওর এই ক্যাচলাকেচি ভালো লাগে না বলে এখন ছেড়ে দিয়েছে, এখন রাজনীতিতে আর আসে না। ঠিক আছে? দেখতেই পাচ্ছিস যে কীরকম অবস্থা দেশের। তো প্রথম যখন তৃণমূল সরকার দেশে, মানে আমাদের রাজ্যে আসে ফার্স্ট টাইম, তখন কিন্তু এরকম কিছু লোক নেতা এই তৃণমূল পার্টির সঙ্গে যোগদান করেছিল, ভালো ভালো লোক, কিন্তু পরবর্তীকালে ছেড়ে হয়ে গেছে, ওদের আর পোষায়নি আর কি। বুঝতে পারছিস কেন পোষায়নি? হ্যাঁ, ভালো লোক ভালো জায়গায় ভালো থাকতে পারে, খারাপ জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। তারপর দেখ, বর্ন টু এমিনেন্ট ফ্রিডম ফাইটার, এবং সুব্রত বোস কিন্তু দেশে লোক ছিলেন না, জন্মগ্রহণ করেছিলেন ফ্রিডম ফাইটার পরিবারে। কোন ফ্রিডম ফাইটার পরিবারে? ডক্টর শিশির কুমার বোস। ডক্টর শিশির কুমার বোসের অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। শিশির কুমার বোস আর কৃষ্ণা বোসের পরিবারে। এবার শিশির কুমার বোসটা কে? শিশির কুমার বোস হচ্ছে ভাইপো। কার ভাইপো বলতো? নেতাজির ভাইপো। আর এই যে আমরা গল্পটা পড়বো, ওর ভাইপোই কিন্তু ওই বাড়ি থেকে বের করে দিতে সাহায্য করবে নেতাজিকে। ঠিক আছে? হ্যাঁ, তার ছেলে হচ্ছে আমাদের আজকের গল্পের লেখক।
মানে গল্পে যেটা যে লিখছে সে কার সম্পর্কে লিখছে, বাবার গল্প লিখছে, মানে বাবা শিশির বোস এবং বাবার যে কাকা তার সম্পর্কে লিখছে, দাদু হচ্ছে দাদু, তাহলে বাবা দাদুর সম্পর্কে গল্প লিখছে, তাই তো? হ্যাঁ, তাও দেখো হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ, এই যে বলে দিয়েছি, হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের নাতি হচ্ছে আমাদের সুগত বোস, ঠিক আছে? হ্যাঁ, সুগত বোস এখন বেঁচে আছে, এখন মরেন। বললাম তো কয়েকদিন আগে তৃণমূলের এমপি ছিল, এই যখন তৃণমূল ফার্স্ট টাইম এসেছিল তখন এমপি ছিল, দিয়ে এখন আর রাজনীতি আর করে না, এখন দেখতে হয় না, এখন আর খবরে এটা আসে না। তারপর দেখো মাঝে মাঝে নেতাজির জন্মদিনে দেখায়, তার বক্তব্য নেয় যে কি ব্যাপার। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, শরৎচন্দ্র বোসের নাতিও বটে, ঠিক আছে? তারপর দেখো ইন 2011 2011 সালে বোস পাবলিশড হিজ ম্যাজেস্টি অপোনেন্ট, হ্যাঁ, অ্যান্ড দ্য প্রেজেন্টেশন এক্সট্রাক্ট ফ্রম দিস টেক্সট। এই যে এই আসল গল্পটা কি ছিল, ও সুগত বোস যে পুরো গল্পটা যেখানে লিখেছে সেই গল্পটার নাম ছিল হিজ ম্যাজেস্টি অপোনেন্ট, এবং আজকের যে গল্পটা ওখান থেকেই নেওয়া, ওখান থেকে একটুখানি অংশ তুলে দিয়েছে, পুরো গল্পটা তো নেই, ওই একটুখানি অংশ দেওয়া আছে, মানে বাড়ি থেকে পালিয়ে যাবে, দিয়ে ট্রেনে চাপবে, ওই ট্রেনে চাপা অবধি গল্পটা, ঠিক আছে? তাহলে সিচুয়েশন বুঝতে পেরেছো? আমাদের গল্প শুরু হচ্ছে নেতাজিকে জেল থেকে ছাড়িয়ে দিয়ে বাড়িতে গৃহবন্দী করে রেখেছে, ওটাকে বলা হয় গৃহবন্দী, বলা হয় হোম অ্যারেস্ট, মানে তোমাকে জেলে অ্যারেস্ট করেনি, মানে জেলে ছিল, যেতে বলে বাড়িতেই থাকো কিন্তু বাড়িতেই বেরোতে পারবে, এটাকে বলা হয় হোম অ্যারেস্ট। এটা করা হয় কখনো তো নেতাদেরকে করা হয়, বড় বড় নেতা যারা আছে, এই কাশ্মীরে কদিন আগে নেতাদেরকে করা হয়েছে, তারা যাতে বাড়ি থেকে বেরিয়ে লোকমানুষের মধ্যে উস্কি না দিতে পারে, লোকের মধ্যে যাতে উত্তেজনা সৃষ্টি করতে না পারে, ওই জন্য ওদেরকে হোম অ্যারেস্ট করা, ঠিক আছে? এরকম করা হয়, এটা অনেক নেতার সঙ্গে করা হয়। যদি দেখা যাচ্ছে তাকে জেলে বন্দি করলে পরিস্থিতি খারাপ হতে পারে, সুতরাং তাকে ঘরেই বন্দি করে, তুই ঘরেই থাক, তোর বাড়ির চারপাশে পুলিশ থাকবে, এরকম টাইপের বন্দি। দেখো তাহলে নেতাজি এখন গৃহবন্দী আছে, ঘরে বন্দি আর কি। এবার নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে দু চার কথা বলেছে, দেখো বলছে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছে 23শে জানুয়ারি, আমরা এখন পালন করি 23শে জানুয়ারি 1897, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট, একজন অন্যতম ভারতীয় ন্যাশনালিস্ট লিডার, ভারতীয় নেতা, জাতীয় নেতা, ন্যাশনালিস্ট লিডার মানে লোকাল নেতা নয়, জাতীয় নেতা, সেই সময়কার, বুঝতে পারছো, প্রেসিডেন্ট হয়েছিল দুবার, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের। হু ফট ফর ইন্ডিয়ার ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স, যে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছে ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের বিরুদ্ধে আর কি। In this purpose he founded the Indian National Army, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি গঠন করেছেন। আজাদ হিন্দ ফৌজকে পরবর্তীকালে আরো দুটো তিনটে মিশিয়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন, ওটাকেই বলছে, মানে আজাদ হিন্দ ফৌজটাকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরবর্তীকালে যুক্ত হয় নাম হয়। which included a women's regiment too, এবং এই যে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, ওই যে আজাদ হিন্দ বাহিনী, ওখানে কিন্তু তিনি কি রেখেছিলেন, আজাদ হিন্দ বাহিনীতে তিনি কিন্তু মহিলাদেরও একটা রেজিমেন্ট রেখেছেন, এটা মহিলা বাহিনী ছিল, যেমন আজকের দিনে আছে, আজকে শুধুমাত্র যে আর্মিতে ছেলেরাই চাকরি করে তা নয়, আর্মিতে আজকে মেয়েদেরও চাকরি দেওয়া হয়, ঠিক আছে, মেয়েদেরও বাহিনী আছে, অনেকেই যায়। হ্যাঁ, আমাদের আশেপাশে এখনো পর্যন্ত কাউকে দেখিনি, কিন্তু আমি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ফেসবুকে দেখি যে ওদেরও ব্যাটালিয়ান আছে। তারপরে দেখো ইন 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট সুভাষকে ধরে দেয়, কোথায়, আন্ডার দ্য হাউস অ্যারেস্ট, ওইটাকে বাংলাতে বলা হয় হাউস অ্যারেস্ট, ইংলিশে বলা হয় হাউস, গৃহবন্দী বলছে এটাকে, হাউস অ্যারেস্ট করে রেখে দেয় বা হোম অ্যারেস্ট যাই বলিস। দ্যাট ইজ কনফাইন্ড হিম, যার মানে হাউস অ্যারেস্ট মানে কি, কনফাইন্ড হিম, তাকে বন্দি রেখে দেয় ইন হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, যা যা বললাম বুঝতে পারছি, এগুলো একবারে সব বলে দিচ্ছে আগে ভেঙে। দ্য ফলোয়িং ন্যারেটিভ, এই নিচের যে গল্পটা ডেসক্রাইব মানে বর্ণনা করে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ দ্য গ্রেট সুভাষচন্দ্রের পালিয়ে যাওয়াটা থেকে এখানে বর্ণনা করেছে, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশদের খপ্পরের হাত থেকে বা ব্রিটিশদের হাত থেকে, টু কন্টিনিউ টু স্ট্রাগল টু ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট, এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং লড়াই করেছিলেন, সেইটা নিয়েই গল্পটা। বোঝা গেল কি বললাম? এইবার দেখো গল্প শুরু হচ্ছে। লুকিং পেল, ফ্যাকাশে দেখতে,
অ্যান্ড থিন মানে হালকা, ফ্যাকাসে এবং হালকা দেখতে, হ্যাঁ, উইথ এ বুজি হাফ গ্রোন বিয়ার্ড। বুজি মানে হচ্ছে ঝাঁকালো, হাফ গ্রোন মানে অর্ধেক বেড়ে উঠেছে, আর বিয়ার্ড মানে দাড়ি, অর্ধেক বেড়ে ওঠা দাড়ি, ঝাঁকালো নাক দাড়ি হয়ে গেছে। সুভাষ ওয়াজ রিসাইক্লিং, সুভাষ হেলান দিয়ে শুয়ে আছে আর কি, হেলান দিয়ে শুয়ে থাকা হচ্ছে রিসাইক্লিং। অন হিজ পিলো, তার বালিশের উপরে আমরা দেখি অনেক সময় মোটা বালিশে, পাঁচ বালিশে হেলান দিয়ে শুয়ে থাকে। সুভাষ ওই রকম হেলান দিয়ে শুয়ে আছে। হোয়েন শিশির, যখন শিশির, শিশির হচ্ছে আমাদের লেখকের বাবা, তাই তো, মানে আর সুভাষের কে, সুভাষের ভাইপো, সুভাষের ভাইপো। আর কাকা হচ্ছে সুভাষচন্দ্র বোস, শিশিরের কাকাকে সুভাষ। তো শিশির হিজ নেফিউ, তার ভাইপো শিশির, এখন আমাদের একটা ভাইপো আছে নাকি, মমতার অভিষেককেও ভাইপো বলে, ওটাও ভাইপো, তো সেই রকম আর কি। দেখাও তো এন্টার সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে প্রবেশ করলো, ঠিক আছে। দ্যাট ডিসেম্বর আফটারনুন, ওই ডিসেম্বর মাসে বিকালবেলায়, একদিন ডিসেম্বর মাসে বিকালবেলায় প্রবেশ করলো। এখানে তোদের এই প্রসঙ্গে একটা কথা বলি, যদিও বলিনি, যে সুভাষের এই বলেছে না দাড়ি বেরিয়ে গিয়েছিল অর্ধেক, এটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল। ও কি করেছিল, ও ওই সময় একটা যে সময় পালানোর টাইম হয়েছিল না, ও ওই সময় বাড়িতে বলে রেখেছিল যে আমি আজ থেকে ব্রত পালন করতে শুরু করলাম। ব্রত ও দেখলো যে দাড়িটা খুব দরকার, কারণ পরে কাজে লাগবে, দাড়িটাও কাজে, ঠিক আছে। তো ব্রত পালন করতে শুরু করেছে। ব্রত পালন করা মানে কি জানিস তো, হিন্দুদের ব্রত পালন করা হয় একটা, যে এক বেলায় একবার খাবো, এক জলা একবার খাওয়া, এই ব্রত পালন করা হয়। অনেক সাধু শুনে এই ইচ্ছ সাধন করে যে দিনে মাত্র একবার খাবে, ঠিক আছে, অনলি ওয়ান টাইম, এবং সারাদিন সে ধর্মজ্ঞান নেবে, একবার খালি আহার করবে, এইরকম টাইপের একটা ব্রত পালন হয়। তো সেই ব্রত পালনও করতে শুরু করেছিল, এবং কারো মুখ দেখবে না, কারো মুখ দেখবে না, এইরকম ব্রত পালন, ঠিক আছে। এই টাইপের একটা ব্রত পালন হয়, বাড়ি কারো মুখ দেখবে না, কারোর সঙ্গে কথা বলবে না, হ্যাঁ, এবং একবার খাবে, এইরকম একটা আধ্যাত্মিক একটা ব্রত পালন আমাদের হিন্দু ধর্মে আছে। নেতাজি ওইটাকেই ধরেছিল, কেন ধরেছিল পরে বলবো, ঠিক আছে। তারপর দেখ, বেশ, ওই জন্য দাড়িটা কাটেনি, দাড়িটা সাধু বাবার মতো হয়ে গেছিল। ফলে কেন হয়েছিল, তার কারণ হচ্ছে যাতে চোর বাকরা সন্দেহ না করে, ঠিক আছে। আমি সব বলে দিচ্ছি, দেখ দল করে দারুণ গল্প। তারপর দেখ কি বললাম, যে শিশির এসে পৌঁছালো বিকালবেলায়। তারপর কি করলো দেখ, সুভাষ মেড হিম সিট, মেড হিম সিট মানে বসালো, আই সিট মানে আমি বসি, আমাকে বসিয়ে দেয় তাহলে তখন মেড সিট বলবো বা মেক সিট। তাহলে সুভাষ মেড ইন সিট, তাকে বসালো, বস বাবা বস। কোথায় বসালো, টু ইজ রাইট মানে রাইটে, রাইট মানে কি ডান দিকে, অন দ্য বেড, বেডের ডান দিকে বললো তুই এখানে বস, বলে এখানে বসালো, এখানে বসালো। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে, ইন্টেন্সলি গভীরভাবে তাকিয়ে, হি সেড, সে বললো, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, আমার জন্য একটা কাজ করে দিবি ভাইপো, বুঝছে, এইভাবে জিজ্ঞেস করেছে যে ক্যান ইউ ডু সাম ওয়ার্ক, আমার জন্য একটা কাজ করে দিবি, ফর মি মানে আমার জন্য, ভাইপোকে জিজ্ঞেস করলো, অর্থাৎ শিশিরকে জিজ্ঞেস করলো। এবার তখন শিশির কি করলো, নডে, হ্যাঁ কাকা করে দেবো, বলো বলো কি করতে হবে, ঠিক আছে। বলছে এবার টাস্ক, কাজটা কি দেয়, দ্য টাস্ক অ্যাজ ইট ওয়াজ টার্ন আউট, টার্ন আউট মানে প্রকাশ করা, ফেজাল ভাব, কাজ যেটা প্রকাশ করা হলো, যেটা বললো আর কি, যে কাজের কথা বললো, সেই কাজটা কি, ওয়াজ টু হেল্প প্ল্যান, পরিকল্পনায় সাহায্য করতে হবে, অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষকে পালাতে সাহায্য করতে হবে, এই হচ্ছে প্ল্যান, এই হচ্ছে প্ল্যানটা বললো, ঠিক আছে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশির কি করতে হবে, তার কাকাকে চালিয়ে নিয়ে যেতে হবে, ড্রাইভ, শিশির গাড়ি চালাতে পারে, ঠিক আছে। শিশিরের কাছে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা আজও সংরক্ষণ করা আছে, হ্যাঁ, ওই গাড়িতে করে গিয়েছিল ওয়ান্ডারার নাম, ওই গাড়িটা আজও যদি নেতাজি বাড়িতে দেখতে যাস তো গাড়িটা তো একটু পাবি, ওটাকে একবারে কাঁচের ঘরে সুন্দর করে রেখে দেওয়া আছে, মানে লোকে দেখানোর জন্য যে গাড়িটা করে গিয়েছিল, ঠিক আছে। এবং সুভাষচন্দ্রের বাড়িটা এখন সরকারি সম্পত্তি, বুঝতে পারছি, ওটা মানুষ যায় দেখতে যায়, কলকাতায় আছে, জোড়াসাঁকো তো নয়, যাই হোক আমি নামটা ভুলে গেলাম, জোড়াসাঁকো তো রবীন্দ্রনাথের বাড়ি, হ্যাঁ হ্যাঁ, তো জোড়াসাঁকো নয়, জোড়াসাঁকো রবীন্দ্রনাথের বাড়ি, তো কলকাতায় আছে, এখানে ঠিকানা দেওয়া আছে, দেখবি, দেখা এদিকে, এই কথা বলছেন দেখ। তো শিশির উড হ্যাভ টু ড্রাইভ
হিজ আঙ্কেল, শিশিরকে কি করতে হবে, ড্রাইভ করে নিয়ে যেতে হবে তার কাকাকে ইন দ্য ডেড অফ দ্য নাইট। ইন দ্য ডেড অফ দ্য নাইট মানে মাঝরাত, ডেড অফ দ্য নাইট যখন সবাই ঘুমিয়ে থাকবে, টু দ্য রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে নিয়ে যেতে হবে, ফার ফ্রম দ্য ক্যালকাটা, কলকাতা থেকে অনেকটা দূরের রেল স্টেশন, কলকাতা রেল স্টেশন ছিল বাট কলকাতা রেল স্টেশন নয়, কলকাতা থেকে অনেক দূরের একটা রেল স্টেশনে নিয়ে যেতে হবে। এই হচ্ছে কাজটা দিল সুভাষকে, বুঝতে পারছিস? ক্লিয়ার? তারপর দেখ, ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্স, কাকার বাড়ি থেকে রেসিডেন্স বাড়িতে একটা এলগিন রোডে, হ্যাঁ এইটাই বলছে এলগিন রোড, আজও আছে এলগিন রোডে যদি যাস তাহলে সুভাষ বাড়ি দেখতে পাবে। এলগিন রোডে কাকার বাড়ি থেকে সিসির ওয়াক ব্যাক, সিসি হেঁটে ফিরে এলো, ওয়াক ব্যাক মানে হেঁটে ফেরা, হেঁটে আসা, হেঁটে ফিরে এলো দ্যাট নাইট, সেই রাত্রে, টু হিজ ওন হাউস, নিজের বাড়িতে, নিজের বাড়ি মানে যেখানে শিশির থাকে, শিশিরের বাড়ি কিন্তু ওই এলগিন রোডে নয়, শিশিরের বাড়ি হচ্ছে ওয়ান উডবার্ন পার্ক, উডবার্ন পার্কে অবস্থিত, হ্যাঁ, ইন দ্য স্টেট অফ ওয়ান্ডার, কেমন অবস্থায় ফিরে এলো, অবাক হয়ে, আবার এই কাকা তো আমার বিরাট দায়িত্ব দিয়েছে রে, কাকাকে রাত্রিবেলায় বাড়ি থেকে নিয়ে যেতে হবে, তাই একটা অবাককর একটা মানে সাবডিউড এক্সাইটমেন্ট এবং চাপা উত্তেজনায়, চাপা উত্তেজনা মানে কি বলতো, যেটা প্রকাশ করতে পারছে না, যে কাকাকে নিয়ে যাবো এবং গোপন ভাবে নিয়ে যাব, কিন্তু ওটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে কি হবে, জেনে যেতে পারে। আর তখন ওরা ইংরেজরা মানে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে একটা করে স্পাই লাগিয়ে দিয়েছে, তাই মানে চাকরগুলোকে সব হাত করে দিয়েছে, ঠিক আছে? তারপর দেখো, পুলিশ ওয়ার কিপিং ওয়াচ, পুলিশ কিপ ওয়াচ মানে নজর রাখা, পুলিশ নজর রাখছিল অন সুভাষ হাউস, সুভাষের বাড়িতে পুলিশ নজর রাখছিল, দো মানে যদিও ইট ওয়াজ নর্মাল ফর নেফিউ, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার, টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, অসুস্থ আঙ্কেলকে দেখতে যায়, কারণ ওই যে বললাম জেলে যখন ছিল না, অসুস্থ হয়ে পড়েছিল, মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তাই বাড়িতে সেবা শুশ্রূষা করার জন্য ডাক্তার সব ছিল, তাই অসুস্থ কাকাকে ভাইপো দেখতে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, কেউ সন্দেহ করার নেই, আমি তুমি গেলে কিন্তু সন্দেহ, কে একটা অচেনা লোক আসছে হবে, কিন্তু তাকে ঢুকতেও দেবে না, কিন্তু সুভাষ ভাইপো তাকে দেখা যাবে, কিন্তু কোনো সমস্যা নাই। তো তাই বলছে পুলিশ কিন্তু বাড়িতে নজর রাখছিল, কিন্তু এটা একটা স্বাভাবিক ব্যাপার যে ভাইপো কাকার সঙ্গে দেখা করতে যাবে, অসুস্থ কাকার সঙ্গে দেখা করতে যাবে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, আর সুভাষের আর একটা অতিরিক্ত অজুহাত ছিল ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে দেখা করা, ভাইপোর সঙ্গে দেখা করা একটা অজুহাতও দিত, ভাইপোর সঙ্গে আমার দেখা করতে হবে, আমাকে ভাইপোকে পাঠিয়ে দাও আমার কাছে, কেন না সিসির ওয়াজ গুড অ্যাট অপারেটিং রেডিও, রেডিও চালাইতে খুব ভালো পারত, আমরা ছোটবেলায় রেডিও চালাতাম, কি বলতো, এখন তো মোবাইলে সব কিছু অ্যাভেলেবল, খুব সুন্দর, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই, মাঝে মাঝে টাওয়ার না থাকলে কী করি আমরা, মোবাইল বাইরে বেরিয়ে আসি, একটু জানলার ধারে নিয়ে যাই মোবাইলটা, তাই তো, একটু জানলার ধারে নিয়ে যায় বা একটু দরজাটা একটু বাইরে আসি যখন টাওয়ার ভালো পায়, তাই না? তেমনি রেডিওর ক্ষেত্রে তাই হয়, রেডিওটাকে ওই ঘুরিয়ে রেডিওতে কি থাকে বলতে, এই জিনিস থাকে, এটা এখানে এই এখন দেখতে পাচ্ছিস তো, এই জিনিসটাকে ঘুরিয়ে চ্যানেল লাগাতে হয়, হ্যাঁ, চ্যানেলগুলো যখন লাগাতে হয় ঘুরিয়ে চ্যানেলটা পাল্টাতে হয়, এইবার এইটা একটু এদিক ওদিক হলে ভালো কিন্তু সিগন্যাল হয়, সব সঠিক জায়গা, ঠিক বলেছে কিন্তু, একবার সঠিক জায়গায় দিলে তবে ভালো করে চলবে, বুঝতে পারছিস? তো এই কাজটা, এই রেডিও চ্যানেল ধরা আমরা কে ভালো পারতো, এই আমাদের সিসি দারুণ পারতো, এটা কিন্তু অন্য কেউ ভালো পারতো না, তো সিসির ওই কাজে খুব দক্ষ ছিল, সেই জন্য বলছে সিসির ওয়াজ গুড, আর এটা এই শুনে একটা জিনিস শিখিলে, গুডের পর এক হয়, গুডের পর কি বলবি এক, তো সিসির ভালো ছিল অপারেটিং মানে চালাইতে, কি চালাইতে, রেডিও ভালো ছিল। তারপর দেখ, হি হেল্প সুভাষ, সে সুভাষকে সাহায্য করেছিল, লিসেন টু দ্য ফরেন ব্রডকাস্ট, ফরেন ব্রডকাস্ট শুনতে সে সাহায্য করেছিল, ফরেন ব্রডকাস্ট মানে হচ্ছে বিদেশি খবর, কেন শুনতে পাবো, কারণ তখন দ্বিতীয় বিশ্ব চলছে, কে জিতছে কে হারছে, কার অবস্থা কিরকম, কার সাহায্য নেব, হ্যাঁ এইটা তো জানা দরকার, এই খবরাখবর জানা রাখা দরকার, আর এই জন্য বিদেশি খবর শুনতে খুব বেশি করে, আর এই বিদেশি খবরগুলো লাগিয়ে দিতে পারতো কে, তারপর দেখো, সুভাষ অ্যান্ড সিসি ডিসকাস, সুভাষ আর সিসি আলোচনা করলো ভেরিয়াস মিনস অফ এসকেপ, বিভিন্ন উপায়, মেনশনের উপায়, পালিয়ে যাওয়ার বিভিন্ন উপায়, কি করে পালিয়ে যাওয়া যায়, কোন দিকে পালিয়ে যাওয়া যাবে, কেমন ভাবে পালিয়ে যাওয়া যাবে, অনেক রকম প্ল্যান করলো, ঠিক আছে? আর যখন প্ল্যান করতো কি করতে জানিস তো, রেডিও সাউন্ডটা বাড়িয়ে দিত, কেন বলতো, কেউ যাতে বুঝতে না পারে, ওই যে পাশের চাকর বাকরগুলো কান করতে কি বলছি, রেডিও সাউন্ডটা বাড়িয়ে দিত, দিয়ে ফিস ফিস আলোচনা করে করতো, ঠিক আছে?
ফাইনালি অবশেষে দে ডিসাইডেড, অবশেষে তারা সিদ্ধান্ত নিল টু ড্রাইভ আউট। অনেক কিছু প্ল্যান করার পর তারা সিদ্ধান্ত নিল কি, যে চালিয়ে যাবে, ড্রাইভ আউট মানে চালিয়ে বেরিয়ে যাবে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, সব থেকে স্বাভাবিক পদ্ধতিতে, থ্রু দ্য মেন গেট, মেন গেটের মধ্যে দিয়ে। দেখবি অনেক দক্ষ চোর আছে, এমনভাবে তোর পাশ দিয়ে বেরিয়ে যাবে তোর সন্দেহ হবে না। আর চোর যদি চুরি করার পর এদিক সেদিক নার্ভাস হয়ে টাকার কাছে যায়, ধরা পড়ার চান্স বেশি। ঠিক আছে, হ্যাঁ, এমন একটা একটা সিনেমাতে এরকম দেখেছিলাম, একটা চোর এমনি ফাঁকা বাড়ি ঢুকে পড়লো, দিয়ে জল খেলো, তারপরে টুকটাক জিনিসগুলো দিতে লাগলো, একদম কে কি আমি মা আমি এইভাবে আর কি চিৎকার করে দিল, মানে কারো সন্দেহ হলো, এমন ভাবে নর্মালি বলে গেল কথাগুলো, তাতে কারো কোনো সন্দেহ হলো না। তো ওইভাবে যদি অনেক সময় নর্মাল ভাবে কিন্তু বড় বড় চুরি করা যায়, বড় বড় ডাকাতি করা যায়। ঠিক আছে, এখানেও ঠিক তাই, ওরাও সিদ্ধান্ত নিল যে অত বেশি লুকোচুরি করতে গেলে, বেশি সাবধানতা অবলম্বন করতে গেলে, বেশি কারচুপি করতে গেলে ধরা পড়ে যাওয়ার চান্স বেশি। তার মানে আমরা এক কাজ করবো, যেমন স্বাভাবিকভাবে লোকের বেরিয়ে যায়, তেমনি স্বাভাবিকভাবে লোকের মতো মেন গেট দিয়েই বেরিয়ে যাবো, পেছনের গেট দিয়ে পাঁচির টোপ দিয়ে বেরিয়ে যেতে গেলে ধরা পড়ার চান্সটা বেশি। তো ওরা ঠিক করলো যে স্বাভাবিকভাবে মেন গেট দিয়ে বেরিয়ে যাবে। কী করে বেরিয়ে যাবো, পরে দেখবি কী করে বেরিয়ে যাবে। সিসির ওন্ড এ জার্মান কার, সিসির একটা জার্মান কার ছিল, জার্মান থেকে আমদানি করা কার, কল্ড ওয়ান্ডারার নামে। ওই গাড়িটা আজও আছে, বললাম আজও গাড়িটা আছে। হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ, ওই গাড়িটাকেই তারা চুজ করলো, মানে পছন্দ করলো ফর দেয়ার জার্নি, তাদের যাত্রার জন্য। ঠিক আছে, পরেরটা দেখো। সুভাষ হ্যাড কেবলড, সুভাষ কেবিল করে দিল, কেবিল মানে তার যোগে খবর পাঠানো। তখনকার দিনে আজকে না তো হ্যালো করে দিচ্ছি, মেসেজ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, কিন্তু তখনকার দিনে খবর পাঠানোর দুটো অস্ত্র, একটা হচ্ছে চিঠি আর একটা হচ্ছে টেলিগ্রাফ। বুঝতে পারছো, একটা চিঠি আর টেলিগ্রাফ, তার যোগে খবর পাঠানো টেলিগ্রাফ। টেলিগ্রাফে আগে আমাদের মাধ্যমিক পরীক্ষায় টেলিগ্রাফ আসলো, টেলিগ্রাফে বেশি শব্দ লেখা যায় না, যে ধরো তোমার বাবার কাছে টাকা দরকার 5,000 টাকা, ফাদার 5,001 প্লিজ সেন্ড, আর কিছু না, প্লিজটাও লেখা যাবে না, সেন্ড, কারণ যত বেশি ওয়ার্ড ব্যবহার করবি তত বেশি টাকা লাগবে। ঠিক আছে, যত বেশি ওয়ার্ড ব্যবহার করবে তত বেশি টাকা লাগবে। তো সেই দিন ছিল এক সময়, ওইটাকেই বলছে কেবিল করা, মানে টেলিগ্রাফ করা। আপনার নাই টেলিগ্রাফ, উঠে গেছে, এখন টেলিগ্রাফ একটা অ্যাপ হয়ে গেছে, টেলিগ্রাফ অ্যাপ আছে দেখিস, হ্যাঁ, টেলিগ্রাম না টেলিগ্রাফ, টেলিগ্রাম, ওই টেলিগ্রামগুলোকেই বলতো। তা এখন ওসব নেই, এখন বন্ধ হয়ে গেছে, 2015 সালে বন্ধ হলো, খুব বেশি দিন আগে বন্ধ হয়নি, 2015 সালে টেলিগ্রাম বন্ধ হয়ে যায়। তো ওগুলো কেবিল করা হতো, তখন দ্রুত খবর পাঠানোর জন্য কেবিল করতে হতো, অর্থাৎ টেলিগ্রাম করতে হতো। আর আস্তে সুস্থে গেলে চিঠি পাঠাতো, এই দুটোই অস্ত্র ছিল। তো আকবর শাহকে টেলিগ্রাম করলো। আকবর শাহটাকে কি জন্য টেলিগ্রাফ করলো, দেখ, টু মিট হিম অ্যাট কলকাতা, তার সঙ্গে দেখা করতে কলকাতায়। আকবর শাহকে পরে বলেছে, আকবর শাহকে খবর পাঠালো যে ভাই এখানে আয়, আমার সঙ্গে দেখা করে যায়। ঠিক আছে, আকবর শাহ কে ছিল না, আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার, সহকর্মী ছিল ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রামে। কারণ সেই সময় নেতাজি মানে গোটা ভারতের নেতা, ওর সঙ্গে বিভিন্ন নেতাদের সঙ্গে তার যোগাযোগ আছে। যেমন আজকে আমাদের যে এখানকার নেতা, সেই নেতার মমতার সঙ্গে যোগাযোগ আছে, আমাদের যে নেতাগুলো আছে সেই নেতার মোদির সঙ্গে যোগাযোগ আছে, তেমনি বড় 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 নেতাদের সঙ্গে যোগাযোগ আছে, আছে তো, থাকবি তো। এটা সেই রকম কো-ওয়ার্কার ছিল আকবর শাহ, মানে সেও একজন স্বাধীনতা সংগ্রামী। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি একজন সৈনিক ছিলেন। হি অপারেটেড, তিনি কাজ করতেন কোথায়, ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার মানে আপনি যেটা পাকিস্তান করছে, ওই এলাকাতে তিনি স্বাধীনতা সংগ্রামের কাজ করে যেতেন। যেমন এখানে নিজের সুভাষচন্দ্র বোস করতেন, ওই দিকটাতে ওই আকবর শাহ কাজ করতেন। ঠিক আছে, তো হি ওয়াজ টু হেল্প সুভাষকে, ওই ওকে সুভাষের পালাতে সাহায্য করতে হবে, ওই জন্য বলে তুই ভাই আয় আমাকে সাহায্য করবি। ঠিক আছে, দিয়ে পাঠিয়ে দিল খবর। এবার দেখো কি হলো, আকবর শাহ কেম টু ক্যালকাটা, চলে এলো কলকাতায় সুভাষের ডাকে। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু সিসি, তাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো সিসির সাথে, সিসির সাথে পরিচয় করে দেওয়া হলো। সিসির এলো, আকবর শাহ এলো, দুজনের মধ্যে মিটিং করে দিল, দুজনের মধ্যে ব্যাপারটা সব প্ল্যানের কথা বলে দিল। দিয়ে তারপর কি করলো, দেখ, টুগেদার দে ওয়েন্ট টু শপ, তারা একসাথে দোকানে গেল। তারা বলতে এখানে আকবর শাহ আর
শিশির, কারণ সুভাষকে তো বাড়ি থেকে বের দেবে না, তাই আকবর শাহ শিশির মিলে দুজনে গেল একটা দোকানে ইন ক্যালকাটা, ইন সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতা, হোয়ার মানে যেখানে দে পারচেস, যেখানে তারা কিনেছিল, কি কিনেছিল, ব্যাগি সালোয়ার্স কিনেছিল, যেটাকে বলা হয় ট্রাউজার, পাজামা বলা হয়, পাজামা কিনেছিল। এ ব্ল্যাক ফেজ, একটা কালো টুপি কিনেছিল ফর সুভাষ ডিসগাইজ, সুভাষের ছদ্মবেশের জন্য। তাহলে সুভাষ কি ছদ্মবেশ তার পড়বে বলতো, মুসলমান সাজবে। এবার মুসলমান যদি সাজতে হয় তো মুসলমানের থেকেই পোশাকটা নিতে হবে ধার করে, ওরাই ভালো বলতে পারবে কোন পোশাকটা পরা উচিত, আর ও যাবে কিন্তু আফগানিস্তান দিয়ে। ওই জন্য কিন্তু আকবর শাহ কিন্তু উপযুক্ত ছিল তাকে সাহায্য করার মতো, কারণ আকবর শাহ জানে যে সিসি পারবে, সিসি জানে কোন কোন পোশাকটা কিভাবে পড়তে হয়। সিসি তো হিন্দুদের ছেলে, মুসলমান সাজতে হলে মুসলমানের কাছ থেকে শিখতে হবে কি করে কোন পোশাকটা পড়তে হয়। ওই জন্য ও কিন্তু আকবর শাহকে, আকবর শাহ জানে যে কিভাবে কি করতে হবে না করতে হবে, সেই জন্য আকবর শাহকে যে পোশাকগুলো কিনায়। ঠিক আছে, এইবার শোন আর একটা কথা বলি, সেন্ট্রাল কলকাতায় যে দোকান থেকে কিনেছিল ওই দোকানটা আজও আছে, বাট এখন আর ওই সালোয়ার কামিজ ওখানে বিক্রি হয় না। আমি কয়েকদিন আগে দেখছিলাম একটা ফেসবুকে একটা পোস্টে, যে দোকানের দোকানে সুভাষচন্দ্র বসুর ছবি দেওয়া আছে এবং বলা আছে যে লাস্ট টাইম এখান থেকে ওই জিনিসগুলো কিনেছিল, এবং ওদের ওই একটা সুভাষচন্দ্রের ছবি ওরা কিন্তু দোকানে রেখে দিয়েছে, ওই এটা স্মৃতিচারণ হিসাবে। ঠিক আছে, কিন্তু দোকানটা এখন একটা মানে ইলেকট্রনিক দোকান হয়ে গেছে, মানে মিক্সার গ্রাইন্ডার, এসব বিক্রি হয়। ঠিক আছে, হ্যাঁ, এখন আর ওইসব নেই, এখন কিন্তু ওইটা বিক্রি হয় না। আমি দেখলাম ওটা একটা ইলেকট্রনিক দোকান, বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি বিক্রি হচ্ছে, কিন্তু ওরা রেখে দিয়েছে, বলছে হ্যাঁ এটা আমাদের দাদু ঠাকুর ধরে যখন দোকানটা ছিল তখন কিন্তু এখান থেকে কিনেছিল, সেন্ট্রাল মধ্য কলকাতার ওই জায়গা থেকে। ঠিক আছে, দেখো তারপর দেখো লেটার পরবর্তীকালে এবার ওইসব কিনলু, স্লাওয়ার কিনলু সব স্লাওয়ার, তারপরে ব্ল্যাক ফেজ টুপি, ফেজ মানে টুপি, একটা কালো টুপি, এসব কিনলো। লেটার তারপরে সিসির অলসো পারচেস এ সুটকেস, একটা সুটকেসও কিনলো সিসি। আর কি কিনলো, বেড রোল, বেড রোল মানে সেই রোলিং বেড, মানে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করার হোল্ডিং বেড পাওয়া যায়, একটা ভাঁজ করা বা রোল করা বেড পাওয়া যায়, হালকা হয় এবং পোর্টেবল হয়, সহজে নিয়ে যাওয়া যায় যেখানে বসে। তো সেই রোল বেড রোল কিনলো। আর কি কিনলো, শার্ট, জামা কিনলো অনেকগুলো, একটা জামা পরে তার অনেকদিন যাবে না, অত অনেক দিনের জন্য যাচ্ছে, তাই অনেকগুলো জামা প্যান্ট কিনলো, পিলোস মানে বালিশ কিনলো। আর কি কিনলো, দেখ সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম, এইগুলো সব সুভাষ সঙ্গে নিয়ে যাবে, এগুলো সঙ্গে, এই জিনিসপত্রগুলো বেড রোল, সুটকেস, শার্ট, পিলো, এগুলো সব সুভাষ সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি, এগুলো সুভাষকে সঙ্গে করে নিয়ে যেতে হবে পালিয়ে যখন যাবে তখন। দেখো সিসির দেন ওয়েন টু প্রিন্টার শপ, তারপর সিসি কি গেল, কোথায় গেল, একটা প্রিন্টারের দোকানে গেল। প্রিন্টার শপ মানে হচ্ছে যেখানে ছাপাখানার দোকান, মানে বিভিন্ন গ্রিটিংস কার্ড, ভিজিটিং কার্ড সেসব ছাপে না, তো সে ছাপাখানার দোকানে গেল। কেন গেল না, হি অর্ডার এ সেট অফ কলিং কার্ড অর্ডার করতে। কলিং কার্ডকে আজকের দিনে বলা হয় ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড জানিস তো, ধর আমার একটা দোকান আছে, আমি দোকানের নাম, ফোন নম্বর, কি পাওয়া যায়, একটা আইটেম দিয়ে ছোট্ট একটা কার্ড করলাম, দিয়ে ধর নতুন কোনো খরিদ্দার এলো, তাকে ফোন নম্বর লেখা থাকবে, সব কিছু থাকবে, ঠিকানা, ফোন নম্বর থাকবে, দিয়ে দেখবি দোকানদার দিয়ে দেয়, কোনো কারোর সঙ্গে মিটিং হলে কার্ডটা দিয়ে দেয়। তাহলে কি হবে, কার্ডটা পেলে ওখানে ফোন নম্বর যা কিছু যা পেয়ে গেল, সেটাও বিভিন্ন সময় দরকার হবে, কার্ড থেকে সে কাজ করে দেবে, দেখে নেবে, তাই না? তো সেইটাকে বলা হয় কলিং কার্ড। তখন কলিং কার্ড বলতো, সেই কলিং কার্ড অর্ডার দিল, এবং হুইচ রিং, আর কলিং কার্ডে কি লেখা ছিল দেখ, যেমন আমি যদি একটা দোকানের কোনো সালের দোকানের নাম থাকবে, হ্যাঁ না থাকবে, ফোন নম্বর থাকবে, ওখানে যে কলিং কার্ড যেটা ছাপতে দিল সের মধ্যে লেখা ছিল এটা মোহাম্মদ জিয়াউদ্দিন, মানে ওর নাম হলো, এবার সুভাষের নাম কি নিল, মোহাম্মদ জিয়াউদ্দিন। ওই জন্য কার্ডেও নাম লিখে দিয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন। তখন তো ভোটার কার্ড, রেশন কার্ড ছিল না, ফলে যে যার পরিচয় দিতে পারত। ঠিক আছে, তখন তো এরকম ব্যাপার ছিল না। এই যে ভোটার কার্ডের সৃষ্টি কবে থেকে হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর, মানে যেদিন যে ভোট দান, দেশ স্বাধীন হওয়ার আগেও ছিল কিছুটা, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে মানুষকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হলো, তখন থেকে তৈরি হলো ভোটার কার্ড। ঠিক আছে, তার আগে কিন্তু ভোটার কার্ডও ছিল না, মানুষের কোনো রকম আইডেন্টি কার্ড এরকম টাইপের ছিল না, হয়তো কিছু সামান্য হয়তো প্রচলন কেবল হচ্ছিল একটু একটু। এখন কত কার্ড আমাদের পরিচয় দেওয়ার জন্য, ঠিক না? তো মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, এইসব লেখা আছে কার্ডের মধ্যে। হ্যাঁ, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, এটা হচ্ছে কোম্পানির নাম, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, এটাকে ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিয়ে দিল, যে সেই কোম্পানির মানে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কে, মোহাম্মদ জিয়াউদ্দিন। ঠিক আছে, মোহাম্মদ জিয়াউদ্দিন কে না, একটা ট্রাভেল ইন্সপেক্টর। এই হচ্ছে তার কার্ডে লেখা ছিল এটা। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি,
এবং এটা ছিল মিথ্যা, অ্যাকচুয়ালি তো মোহাম্মদ জিয়াউদ্দিন নয়, তাহলে এটা মিথ্যা আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, আর এই পরিচয়ে সুভাষকে ট্রাভেল করতে হবে, সুভাষ এই শব্দগুলো ধারণ করবে। এইবার বুঝতে পারছিস কেন দাড়িগুলো কাজে লাগবে? এবার দাড়িগুলো কোথায় কাজে লাগে বুঝতে পারছিস তো? মুসলিমদের দাড়ি থাকবে এরকম, তো ওই যে চাপ দাড়ি, ঝাঁকালো দাড়ি, ওই দাড়ির সঙ্গে নিজেকে ম্যাচ করে দিতে পারবে, এইটা হচ্ছে প্ল্যান। বুঝা গেল? টাকা এবার অন টাকা তো অন 16 জানুয়ারি 16 জানুয়ারি 1941 1941 সাল, যুদ্ধ শুরু হয়ে গেছে তখন, কিন্তু জার্মান যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হয়ে গেছে তখন, বিদেশের মাটিতে বিরাট যুদ্ধ হচ্ছে। সিসির ফিনিশড হিজ ডিনার আর্লি, সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নিল সিসির বাড়িতে, অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এবং এলগিন রোডে গাড়ি চালিয়ে চলে গেল অ্যারাউন্ড 8:30 PM, 1:30টার সময়, মানে সন্ধ্যে 1:30টার সময়, সন্ধ্যেবেলায় বলতে পারিস, তখন খুব রাত হয় না, 1:30টার সময় চলে গেল। শীতের দিন, জানুয়ারি মাস মানে শীতের দিন, 16 জানুয়ারি মানে তখন কনকনে শীত, হ্যাঁ পৌষ মাসের শীত, বিশাল ঠান্ডা পড়ে, সেই শীতে গাড়ি চালিয়ে চলে গেল এলগিন রোডে, ঠিক আছে। হি পার্ক দ্য ওয়ান্ডারার কি গাড়িটার নাম, গাড়িটাকে দাঁড় করিয়ে রাখলো, পার্ক মানে দাঁড় করে রাখে, অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির পিছনটাতে দাঁড় করিয়ে রাখলো, ঠিক আছে। সুভাষ সিসিতে ঢুকতে বেরোতে কোনো অসুবিধা নেই, কারণ ভাই আসবি তো গাড়ি কোনো ব্যাপার না, কি বল প্রবলেম? দেখো, শিশির অ্যান্ড সুভাষ হ্যাড শিশির এবং সুভাষ মেনটেন করেছিল, মেনটেন মানে বজায় রেখেছিল টোটাল সিক্রেসি, পুরো গোপনীয়তা, কাউকে কিছু জানতে দেয়নি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ, তাদের পরিকল্পনার ব্যাপারে, এবং কি সুভাষের মাও জানত না, বাড়ির কোনো জানতেন, 3জন লোক জানতে হবে, 3 না 4 দেখ মনে হয় 4 4জন জানতো, 4জন, ওদের বাড়িতে অনেক লোক ছিল কিন্তু কাউকে জানতো না, তোমার তো 4জন জানতো, 4জনের মধ্যে এক সুভাষ নিজে, শিশির 2 নম্বর, 3 নম্বর ডিজে না, আকবর তোদের বাড়ির লোক নয়, আকবর তো বাইরের লোক, ও চলে গেছে, ও এসে পোশাকগুলো কিনে দিয়ে চলে গেছিল, ও আর বেশি দিন থাকে না ওখানে, ও এলো, মিটিংটা হওয়ার পরে ওরা দোকান থেকে জিনিসপত্র কিনে ওকে চলে গেছিল, সো ওর সঙ্গে এখন আবার সাক্ষাৎ হবে গিয়ে, বা ওখানে যখন যাবে তখন সাক্ষাৎ বলবো দেখবো। তো এখানে আর কলকাতায় নয়, কলকাতায় চলে গেছে আকবর শাহ, ঠিক আছে। তো 3জন, আর একজন ওই যে একটা দেখ আছে নামগুলো পরে যে আছে, একজন ইলা আর ডিজেল, এই 4জন, টোটাল এই 4জন কিন্তু জানতো প্ল্যানটার ব্যাপারে, তাই বলছে যে টোটাল সিক্রেট ছিল অফ দ্য এসকেপ, নান অফ দ্য ফ্যামিলি, পরিবারের কেউই, ফ্যামিলি মেম্বার্স, পরিবারের কেউই নিউ মানে জানতো না, এনিথিং মানে কিচ্ছু জানতো না, এক্সেপ্ট কারা ছাড়া, এক্সেপ্ট সুভাষ নিজ ইলা, সুভাষের একটা ভাই ছিল ইলা, এ জানতো, আর কে, এ মেল কাজিন, একটা ভাই কাজিন মানে একটা ভাই, মেল কাজিন মানে খুব যে ভাই বোনকে বলে না কাজিন, তো এক মেল কাজিন নাম ছিল ডিজেল জানতো, আর কে জানতো, সুভাষ অ্যান্ড শিশির, সুভাষ আর শিশির, এই 4জন, এই 4জন জানতো, এই 4জন জানতো টোটাল প্ল্যানটা। তাহলে সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড, অপেক্ষা করতে লাগলো, আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি, মানে বোসের পরিবারের বাকিরা হ্যাড ফলেন আসলে ঘুমিয়ে না পড়ে, যতক্ষণ না পর্যন্ত বাড়ির বাকিরা ঘুমিয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত তারা কি করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো, কেন, সবাই চুপচাপ ঘুমিয়ে পড়বে, তারপর চুপি সাহেব বেরিয়ে যাবে। তারপর দেখ, সুভাষ হ্যাড চেঞ্জ হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, এবার তারপর রাত্রিবেলায় সুভাষ পোশাকগুলো পরে, ওই পোশাকগুলো এনেছিল সেন্ট্রাল কলকাতা থেকে, ওই পোশাকগুলো পরে নিল, হ্যাঁ, এবং নাম ধরে নিল মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে ধরে নিল। হি ওয়াজ ড্রেসড ইন লং ব্রাউন কোট, সে পরে নিল লং ব্রাউন কোট পরে নিল, অ্যান্ড ব্যাগি স্লাওয়ার্স ঝিলে ঢালা সেই পাজামাটা পরে নিল, আর ব্ল্যাক ফেজ, কালো টুপিটা পরে নিল, একবারে পুরো মুসলমানদের মতো সেজে নিল, ঠিক আছে। হি ওর গোল্ড ওয়ার রিং স্পেকটেকলস, তাই সে পরে নিল, ওর মানে পরে না, গোল্ড মানে সোনার তার দিয়ে বাঁধানো রিমড স্পেকটেকল, চশমা, এখনকার চশমা নয়, এরকম যে তিনাঞ্জন যে চশমা পরে আছে ওইরকম চশমা ছিল, আগেকার দিনে ছিল না, আগেকার দিনে যে পুরোনো সিনেমা দেখে গোল গোল থাকতো আর তার দিয়ে বাঁধা অনেকটা, ওই তারটাকে আবার দিয়ে অনেকে যারা বড় লোক হচ্ছে সোনা দিয়ে বাঁধিয়ে রাখতো, ঠিক আছে। তো সেই সোনা দিয়ে তৈরি করা তার দিয়ে বাঁধানো চশমা, এটা দেখবি, আমি এখন টাইম নেই বলে একটু তাড়াহুড়ো আছে বলে আমি দেখাচ্ছি না, কিন্তু এটা ইউটিউবে দেখে নেটে দেখে কিরকম দেখতে হয় আগেকার দিনের চশমা, হ্যাঁ, ওই চশমা কিন্তু পরে নিল।
বা পুরোনো দিনের সিনেমা দেখতে হবে এরকম সোনার তার দিয়ে বাঁধানো চশমা, ঠিক আছে, পুরোনো সিনেমাগুলো দেখতে হবে। বেশ, তাও এবার দেখ টাইমটা দেখ, বলছে ইট ওয়াজ অ্যাট 3:35 AM, মানে রাত্রি 1:30, 1:35 মানে প্রায় 1:30, রাত্রি 1:30টার সময়। দ্য নাইট ওয়াজ মুনলিট, মুনলিট রাত্রি মানে চন্দ্রালোকিত রাত্রি, চারদিকে চাঁদের আলো, পূর্ণিমার রাত্রির মতো। ডিজেন্ট সিগন্যাল দিয়ে দিল ফ্রম দ্য আপস্টেয়ার, উপরতলা থেকে সিগন্যাল দিয়ে দিল, মানে টর্চ লাইটের সিগন্যাল দিয়ে দিল। ধর উইন্ডো, আপস্টেয়ার উইন্ডো, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, কাছাকাছি কোনো পুলিশ নাই, তোমরা যেতে পারো এবার, সিগন্যাল দিয়ে দিল। কারণ এদেরকে দরকার ছিল প্ল্যানের জন্য, এদেরকে জানানো এই কারণে প্ল্যানটা সাকসেস করার জন্য কয়েকটা লোকের হেল্পের প্রয়োজন, তা এই জন্য এদেরকে জানিয়েছিল, ঠিক আছে। বাই ডে মানে সেই দিন, বাই ডে মানে সেই দিন, দ্য পুলিশম্যান স্যাট, ওই পুলিশম্যানগুলো বসেছিল অন দ্য চারপায়ে বসেছিল, চারপায়ে অন দ্য কর্নার অফ দ্য এলগিন রোডের কর্নারে চারপায়ে বসেছিল। এলগিন রোডের কর্নারে একটা চারপাই বানিয়েছিল, চারপাই মানে কি বলতো, খাটিয়া, দেখি গ্রামের দিকে মাচা করা থাকে না, দেখিস ওখানে বসে গাছতলায় দেখবি গ্রামের দিকে, বা বট গাছের নিচে, হ্যাঁ দেখবি গ্রামের, টয়লেট যাবি যা, কিছু আছে নাকি দেখি থাকে। তো কি বললাম যে গ্রামের দিকে দেখবে গাছতলায় মাচা করা থাকে, ওইগুলোকে বলা হয় চারপাই। তো ওরা একটা এরকম চারপাই করে রেখে দিয়েছে কর্নারে, এবং উডবার্ন রোড আর এলগিন রোডের ঠিক কোণে, একদিক দিয়ে উডবার্ন রোড আছে, একদিকে এলগিন রোড রয়েছে, ওর মাঝে একটা কর্নার তৈরি হবে, সেই কর্নারে কিন্তু ওরা ওই চারপাইটা বানিয়ে আছে ওর মধ্যে। এবার তারপর দেখ, দে পেস আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস। তারা কি করে, পেস আপ করে, মানে দেখিস যারা গেট পাহারা দেয় হাবলদার, তারা কি করে, একবার ওদিক যায়, ও একবার ওদিক যায়, এ একবার ওদিক যায়, এই যাওয়া আসা করে না। তা এটা টহলদারি করতে হয়, এটা সব জায়গায় টহলদারি হয়, যেখানে পাহারাদার থাকে সেখানে এইভাবে টহলদারি করতে হয়, চুপচাপ বসে থেকে টহলদারি হয় না, ওই পাইচারি করে টহলদারি করে। তো এইটা ওরা করে, কিন্তু অন দ্য কুল উইন্টার অফ দ্য নাইট অফ জানুয়ারি মাসে সেই ঠান্ডার রাত, প্রচন্ড ঠান্ডার রাত, সেই ঠান্ডায় কে আর পাইচারি করছে, হ্যাঁ সেই দিনকে সেই ঠান্ডার রাতে দে হ্যাড প্রেফার্ড, তারা পছন্দ করেছিল দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, ওই গরম ব্ল্যাঙ্কেটের আরামটাই তারা পছন্দ করছিল, লেপের তলায় শুনতে একদম ভালো লাগে। কে বাবা পাইচারি করছে দিয়ে, কিন্তু সেই দিনকে তারা পাইচারি আর করেনি অন দ্য চারপাই, তারা চারপাইয়ের মধ্যে কি করেছিল, ওই গরম ব্ল্যাঙ্কেটে শুয়েছিল। কি হলো, তোরা গুটিয়ে দিলি কেন, একটা বাজুক তারপর আর একটু পড়ে দিই, কতটা হলো পড়, আর একটু পড়ে দিই, ওটা সবটা পড়াবো না, তাহলে একটু পড়ে দিচ্ছি, তাহলে পরের দিন তোরা পড়ে চলে আসতে পারবি। দেখ টাকা, তো আমরা দেখলাম যে ওরা চারপায়ে বসে আছে, ঠিক আছে, ওরা সেদিনকার পাইচারি করছে না, আরামে লেপের মধ্যে আরাম করে শুয়ে আছে পুলিশরা, সেদিনকে ওরা কিন্তু আর পাইচারি করছে না, এপাশ সেপাশ জড়া করছে না। টাকা এদিকে, টাকা এটা খুব মন দিয়ে ভালো করে বুঝবি, বেশিক্ষণ পড়াবো না। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য হাউস। সুভাষ আর শিশির কি করলো, হাগ মানে জড়িয়ে ধরলো কোথায়, কাকে জড়িয়ে ধরলো, দ্য ইনার ওয়াল মানে হচ্ছে ভেতরের দিকের দেওয়ালটাকে, ধর বারান্দা, ওদের ধর কি বলতো, আগেকার দিনের লোক বারান্দায় অনেকটা থাকতো, যেমন তোদের স্কুলে বারান্দা থাকে না, স্কুল থেকে সামনে গেটে কি রাখ অনেকটা বারান্দা করা থাকে, তারপরে স্কুলের ঘরগুলো থাকে, বারান্দা থাকে, স্কুলের সামনে অনেকটা বারান্দা থাকে, ওই রকম টাইপের বারান্দা তখনকার দিনে, রাজপ্রাসাদগুলো দেখবি একটু, আর এদের বড় বড় বাড়ি তো, তখন রাজবাড়ি ছিল, সুভাষের বাড়ির পরে জমিদার বাড়ির মতো বাড়ি, কারণ বাবা উকিল ছিল, ভালো টাকা ইনকাম করতে পারতো, ঠিক আছে। তো তো সে ভালো বাড়ি ছিল, একটা বড় বারান্দা ছিল, ঠিক আছে। এবার সেই বড় বারান্দার যে ইনার ওয়াল, অর্থাৎ ঘরের দিকে যে দেওয়ালটা, সেই দেওয়ালগুলো চেপে এইটা বারান্দা, এই দিকটা চেপে যাচ্ছিল, ধরে যাচ্ছিল, দেওয়াল ধরে যাচ্ছিল। কেন দেওয়াল ধরে যাচ্ছিল, কারণ যদি আমি মাঝখান দিয়ে যাই না, ছায়া পড়বে,
আর যদি আমি দেওয়ালের গায়ে গায়ে এবার চেপে চেপে যাই তাহলে কিন্তু ছায়াটা পড়বে না, বুঝতে পারছো তো? তো এইভাবে চেপে 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 যাচ্ছিল, ওই চেপে চেপে যাওয়াটাকে বলছে হাগ, ঠিক আছে, মানে জড়িয়ে ধরে। ইনার ওয়াল অফ দ্য হাউস, ওই বাড়ির দেওয়ালের যে ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর, লম্বা করিডর থাকতো, বুঝতে পারছি। এখনকার ঘরগুলো এরকম দেখতে পাবে না, যে লম্বা বারান্দা দিয়ে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এরকম বাড়ি কিন্তু খুব কম দেখতে পাবে। কিন্তু আগেকার দিনে এরকম টাইপের বাড়ি হতো খুব, মানে সারিবদ্ধ স্কুলের মতো আর কি। হ্যাঁ, পরপর ঘরগুলো থাকতো, আর ঘরের সামনে একটা বড় বারান্দা থাকতো, সবগুলো কানেক্টেড থাকতো, এইরকম টাইপের বাড়ি। এখন যদি পুরোনো বাড়ি দেখিস তখন দেখতে হবে এরকম, ঠিক। তো ওই সেই বারান্দার মধ্যে দিয়ে ওরা কিন্তু দেওয়াল চেপে 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 যাচ্ছিল। অ্যান্ড টিপটো ডাউন, টিপটো মানে পা টিপে টিপে যাচ্ছিল, টিপটো মানে পা টিপে টিপে যাওয়া, হ্যাঁ, ডাউন দ্য ব্যাক স্টেয়ার মানে পেছন দিয়ে সিঁড়িতে গেল টু দ্য কার। সামনে সিঁড়ি হয়তো চোখে পড়তে পারে কারো, পেছন দিকে একটা সিঁড়ি ছিল, সেই দিকে পা টিপে টিপে আস্তে 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 টুক করে গিয়ে ওরা গাড়িতে চেপে উঠলো। সুভাষ স্যাট অ্যাট দ্য ব্যাক, সুভাষ পেছনের সিটে গিয়ে বসলো, অ্যান্ড শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়িটা চালিয়ে গেল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, ব্যাক করে ইঞ্জিনটা স্টার্ট করে দিল, অ্যান্ড ড্রোভ আউট, এবং চালিয়ে বেরিয়ে গেল। ফ্রম, কোথা থেকে চালিয়ে বেরিয়ে? ফ্রম এলগিন রোড, দেখো ফ্রম 32 এলগিন রোড, 32 এলগিন রোড দিয়ে বেরিয়ে গেল। অ্যাজ হি হ্যাড ডান অন সো ম্যানি পাস্ট অকেশন, ঠিক সেইভাবেই গেল যেভাবে তিনি ওই শিশির আগে যেভাবে বেরিয়ে যেত, যেভাবে শিশির গাড়িটা ঢোকায়, যেভাবে শিশির গাড়িটা বেরিয়ে নিয়ে যায়, ঠিক একই পদ্ধতিতে বেরিয়ে নিয়ে চলে গেল। কারো যেন সন্দেহ না হয়, তাড়াহুড়ো করে গেলে সন্দেহ হতে পারে, বা আস্তে আস্তে গেলে সন্দেহ হতে পারে, ঠিক নর্মাল ওয়েতে বেরিয়ে গেল, যেরকম ভাবে অন্য সময় বেরিয়ে যায় ঠিক সেই রকম স্পিডে, সেই রকম হরেন করে, সেই রকম ভাবে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। তাই বলছে যে হি স্টার্টেড দ্য ইঞ্জিন, সে ইঞ্জিন স্টার্ট করলো, অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 32 এলগিন রোড, 32 এলগিন রোডের রাস্তা দিয়ে গাড়িটাকে চালিয়ে নিয়ে গেল। অ্যাজ হি হ্যাড ডান, যেমনটা সে করে, অন সো ম্যানি পাস্ট অকেশন, সো ম্যানি পাস্ট অকেশন মানে অতীতে অনেকবার যেভাবে করেছে সেই রকম ভাবে, অতীতে যেভাবে গাড়ি মানে আগে, পাস্ট অকেশন মানে অতীতে যেভাবে আগে যেভাবে গাড়ি চালিয়ে নিয়ে যায় ওইভাবে গাড়ি চালিয়ে নিয়ে গেল। তারপর দেখ, অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্ট, সুভাষের বাড়িতে, এলগিন রোডের বাড়িতে, দ্য লাইট গ্লোড, আলোটা জ্বেলে রেখেছিল। আলোটা কেন জ্বেলে রেখেছিল? যাতে করে কারো সন্দেহ না হয় যে সুভাষ ঘরে নাই, গাড়ির পেছনে সুভাষ বেরিয়ে গেল, এটা যাতে কারো সন্দেহ নাই, তাহলে আলো জ্বালিয়ে রাখলো ইন ইজ বেডরুম, তার বেডরুমে, টু গিভ দ্য ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা দিতে, ইমপ্রেশনের ধারণা, এই ধারণা দিতে যে হি ওয়াজ স্টিল দেয়ার, এখনো ঘরের মধ্যে আছে, এটা বোঝানোর জন্য। অনেক সময় দেখিস বাড়িতে লোক না থাকলে সন্ধ্যেবেলায় লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে যায়, কি বোঝায় ওর মাধ্যমে? লোককে বোঝা যায় যে ঘরে কেউ আছে, লাইট যখন ঘরে জ্বলছে ঘরে কেউ আছে, তাহলে চোর আগে সতর্ক হয়ে যেতে হবে যে নিশ্চয়ই ঘরে লাইট জ্বলছে, চোর আছে। এখন আবার স্মার্ট ব্যবহার হয়ে গেছে, তুই আমি বাড়িতে, আমি অফিসে আছি তো, আমি অফিস থেকে বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিতে পারি মোবাইল অ্যাপের মধ্যে, সেই রকম লাইট বেরিয়ে গেছে এখন, ঠিক আছে? তো এটা অনেকে করতেই পারে। দেখো তারপর দেখো সে এই ধারণা ঘরে কেউ আছে। অ্যাজ ক্যালকাটা স্লিপ, যখন কলকাতা ঘুমাচ্ছে, মানে কলকাতার লোকেরা ঘুমাচ্ছে, যখন কলকাতা ঘুমাচ্ছে, আঙ্কেল অ্যান্ড নিফিউ মানে কাকা ভাইপো ক্রস দ্য হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ অতিক্রম করে চলে গেল। হ্যাঁ, সেই হাওড়া ব্রিজ, এখন যে হাওড়া ব্রিজ দেখছি ওই হাওড়া ব্রিজ তখনও ছিল। হ্যাঁ, এই হাওড়া ব্রিজটা কিন্তু ইংরেজদেরই তৈরি করা। সেই হাওড়া ব্রিজ অতিক্রম করে গেল, অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংক্ট, প্রিসিংক্ট মানে হচ্ছে সীমানা, প্রিসিংক্ট মানে সীমানা, অর্থাৎ শহরের সীমানা বাইরে চলে গেল হাওড়া ব্রিজ পেরিয়ে। তারপর দেখো সুভাষ পোর্ট দিয়ে তারপর বাইরে সীমানায় গিয়ে গেল, বিপদটা কেটে গেল। সুভাষ পোর্ট শিশিরকে ঢেলে দিল, কি ঢেলে দিল? কফি, ফ্রম এ থার্মোস মানে এখন যেটা ফ্ল্যাক্স বলে, থার্মোফ্ল্যাক্স বলে না, সেই থার্মোফ্ল্যাক্স থেকে গরম কফি ঢেলে দিল। দে শেয়ার এ ফিউ অ্যাংসাস মোমেন্টস, তারা শেয়ার করলো, এদিকে তারা শেয়ার করে নিল মানে হচ্ছে ভাগ করে নিল। কি ভাগ করে নিল? কিছু উদ্বেগপূর্ণ মুহূর্ত, কিছু উদ্বেগের মুহূর্ত ভাগ করে নিল, হ্যাঁ, টুগেদার মানে একসাথে। এই যে উদ্বেগপূর্ণ একটা বিশাল টেনশনের একটা মুহূর্ত গেল না,
টেনশনের মুহূর্তটা তারা কিছুক্ষণ ভাগ করে নিল। হোয়েন মানে যখন তোরা যদি কোনো একটা বিপদে পড়িস, সেই বিপদ থেকে ধর খুব মানে বড় জোর বাঁচা বেরিয়ে তারপরে তোরা সেই বিপদটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করলো, আরে কি বলছে বেঁচে গেলাম, তুই এই করলি ওই করলি সেই করলি, দিয়ে আমরা বিপদ থেকে বেঁচে গেলাম। এই যে সেইটা তারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিল। হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স, একবার তাদের কার ইঞ্জিনটা ফল্টারও হয়েছিল। ফল্টার মানে হচ্ছে বিঘ্নিত হওয়া বা একটু সমস্যা দেখা দেওয়া। তো বিঘ্নিত হয়েছিল, তখন তারা কার ইঞ্জিনে যখন ফল্টারটা হলো তখন তারা কি করলো, তখন তারা কিন্তু ওই একটু বিরতি নিল। ঠিক আছে, বেশ। আর এই পর্যন্ত থাক, পরের দিন এখানে পর থেকে হবে। এই বিরতি নিল এই পর্যন্তই।